মায়ের হাতের স্পর্শ পেয়ে জিসান নিজেকে আর সামলাতে পারল না। মাকে জড়িয়ে ধরে জিসান ধুকরে কেঁদে দিল। জিসানকে আগে কখনো এভাবে কাঁদতে দেখেনি কেউ, তাই সবাই স্তব্ধ হয়ে গেল জিসানের এমন রূপ দেখে। ভালোবাসা কি অদ্ভুত একটা জিনিস, তাই না? পাথরের বুকেও ফুল ফোটাতে বাধ্য করে। সকল ধর্ম, বিধি, নিষেধ সব যেন এই 4টি অক্ষরের কাছে খুবই অসহায় হয়ে পড়ে নিমিষেই। মা, আমার তিশাকে এনে দাও, আমি ওকে ছাড়া বেঁচে মরে যাব। মা, এই দিন দেখার জন্য কি আমি বেঁচে এসেছি? তার থেকে ভালো হতো আল্লাহ আমাকে নিয়েই যেত। আমি পারবো না মা ওকে ছাড়া থাকতে। আমার জীবনের সাথে এমনভাবে মিশে আছে যে ওকে ছাড়া বেঁচে থাকার কথাও কল্পনা করতে পারি না। মা, আমি মরে যাবো এবার, সত্যি বলছি মরে যাব। তিশাকে বলো না মা আমার কাছে ফিরে আসতে। ও এভাবে আমাকে একা ফেলে স্বার্থপরের মতো কিভাবে যেতে পারে মা? আমি তো পারিনি। শুনেছি পৃথিবীতে মায়ের দোয়া নাকি সবার আগে কবুল হয়। মা বলো না আল্লাহকে আমার নিঃশ্বাসটা ফিরিয়ে দিতে। বলো না মা, বলো না। জিসান বলে কাঁদতে থাকে। হাজার বিপদেও জিসানকে কখনো এতটা ভাঙতে দেখেনি কেউ। আজ সবাই তিশার থেকে বেশি জিসানের কষ্ট দেখে কষ্ট পাচ্ছে। কতটা ভালোবাসা থাকলে এমন কঠিন মানুষটিকে ভেঙে চুরমার করতে পারে? শান্ত হ জিসান, দেখিস আল্লাহ সব ঠিক করে দিবে। আল্লাহর উপর ভরসা রাখ বাবা, এভাবে ভেঙে পড়লে কিভাবে হবে? রাবিয়া বেগম নিজের ভীষণ ভয় আছে, আল্লাহর কাছে বারবার সাহায্য চাইছে। হে আল্লাহ, তুমি আমার সন্তানকে তো আমার বুকে ফিরিয়ে দিয়েছ, কিন্তু এখন এই মেয়েটার কিছু হয়ে গেলে আমার ছেলেটার নিজের জীবন তিলে তিলে শেষ করে দিবে। আমি মা হয়ে এসব দেখতে পারবো না। তার থেকে ভালো ছিল তুমি ওকে নিজের নিজের কাছে নিয়ে নিতে। কমপক্ষে এমন মানসিক যন্ত্রণার থেকে তো বাঁচত আমার ছেলেটা। নিজের চোখের সামনে ছেলেকে ধুকে ধুকে মরতে দেখতে পারবো না আল্লাহ। আমার ছেলেটি এই মেয়েটিকে খুব ভালোবাসে। আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাইছি, এই মেয়েটার জীবন ভিক্ষা দাও। হাসপাতালে সবাই কান্নায় ভেঙে পড়ছে। তিশার বাবা মেয়ের এমন অবস্থা দেখে অসুস্থ হয়ে পড়েছে, তাই তাকেও পাশের কেবিনে ভর্তি করা হয়েছে। বাকি সবার অবস্থাও তেমন ভালো না। জিসান এখন চুপচাপ বসে আছে, কারো সাথে কোনো কথা বলছে না। অপারেশন থিয়েটারে লাল লাইটটা বন্ধ হয়ে গেল। দীর্ঘ কয়েক ঘন্টার অপারেশনের পর তাওহিদ বের হলো কয়েকজন নিউরো সার্জনদের সাথে নিয়ে। দেশের সব থেকে বেস্ট সার্জনরা এসে পড়েছিল তাওহিদের একটা ফোন কলে, তাই তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছে তাওহিদ নিজে। জিসান ভাইয়ের দিকে ছলছল চোখে তাকিয়ে জানার চেষ্টা করছে সব ঠিক আছে কিনা। তাওহিদ জিসানের কাঁধে হাত রেখে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলল, এত চিন্তা করিস কেন? উপরওয়ালা নিষ্ঠুর না, দেখবি সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে মানে? আচ্ছা, সব ঠিক হয়ে যাবে মানে? আমার তো তিশা ঠিক আছে তো ভাইয়া। জিসানের গলাটা ধরে গেল, খুব কষ্ট হচ্ছিল কথাটা বলতে। দেখ ভাই, তোকে মিথ্যা বলবো না, আপাতত ঠিক আছে। মস্তিষ্কের রক্তক্ষরণও বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু তিশা আঘাত পাওয়ার পর অনেকক্ষণ যাবত অচেতন ছিল। এটাই ওর জন্য সমস্যা হয়ে গিয়েছে। আপাতত উপর দিয়ে সব ঠিকই লাগছে, কিন্তু ভেতরে কতটুকু ক্ষত হয়েছে তা তিশার জ্ঞান ফিরলে বোঝা যাবে। আশা করি তাড়াতাড়ি ওর জ্ঞান ফিরে আসুক। তা না হলে কি? তিশা কোমায় চলে যেতে পারে, বা প্যারালাইজড হয়ে যেতে পারে, অথবা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। তখন ওকে ফিরে পাওয়ার চান্স অনেকটা কমে যাবে। এসবই নির্ভর করছে ওর জ্ঞান ফেরার উপর। যত দ্রুত ওর জ্ঞান ফিরবে ততই ভালো হওয়ার জন্য ভালো। জিসান নিশ্চুপ। আল্লাহর কাছে দোয়া কর ভাই, তিশা যাতে নিজের সাথে নিজে লড়াই করতে পারে। ওর বেঁচে থাকার প্রবল ইচ্ছাই ওদের দুজনকে সেভ করতে পারবে। জিসান আর কিছু শোনার মতো অবস্থায় ছিল না, তাই ভাইয়ের লাস্ট কথাটাও ওর কানেই যায়নি। কিন্তু রায়হান তাৎক্ষণিক প্রশ্ন করলো তাওহিদকে। দুজন মানে? রায়হানের প্রশ্ন শুনে দিশানও তাওহিদের দিকে তাকালো। তাওহিদ শান্ত হয়ে জিসানের দু কাঁধে হাত রেখে বলল, তিশা প্রেগনেন্ট। সিটি স্ক্যানের সাথে বাকি পরীক্ষা করতে গিয়ে জানতে পারি তিশা 6 উইক প্রেগনেন্ট। আই হোপ কোনো ক্ষতি ছাড়াই মা ও বাচ্চা দুজনই ফিরে আসুক আমাদের মাঝে। জিসান এটা শোনার সাথে সাথে ধপ করে ফ্লোরে বসে পড়ল। এমন একটা খুশির খবর কি এই মুহূর্তে জানাটা খুব বেশি প্রয়োজন ছিল? একসাথে দুটো প্রাণ লড়াই করছে ভেতরে। একজনের মাঝে ওর অস্তিত্ব বিরাজ করছে, আরেকজনের মাঝে ওর প্রাণটা। আল্লাহ, কেমন পরীক্ষায় ফেললে আমায়।
জিসান চোখ দুটো বন্ধ করে হাসপাতালের করিডোরের ফ্লোরে বসে দেয়ালে মাথা হেলান দিয়ে আছে। কোনো কিছু চিন্তা করার শক্তি এখন ওর মধ্যে নেই। নিজেকে আজ সব থেকে বেশি অসহায় লাগছে। মনের সাথে এক প্রকার যুদ্ধ করে যাচ্ছে প্রতিনিয়ত। তোকে ফিরে আসতেই হবে তিশা, তুই আমার সাথে এমন করতে পারিস না। আমার অস্তিত্বটাকেও সাথে নিয়ে যাওয়ার প্ল্যানিং করছিস। আমি পারবো না এটা মেনে নিতে। তোকে আসতেই হবে আমার কাছে, আমার জন্য, আমাদের সন্তানের জন্য। চোখ দুটো বন্ধ করেই মনে মনে এসব বলে যাচ্ছে জিসান। মনটা যে আজ ভীষণ অশান্ত ওর, ভীষণ। তিশাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে, যেখানে সর্বক্ষণ দুজন ডাক্তার ও নার্স তিশার খেয়াল রাখছে। বাহিরের কাউকে এখানে আসার অ্যালাউ করা হয়নি, কিন্তু তাওহিদের সাহায্যে শুধু জিসান কেবিনে প্রবেশ করার অনুমতি পেয়েছে। তবে তিশাকে ডিস্টার্ব করা বা কোনো রকম কথা বলতে নিষেধ করা দিয়েছে ডাক্তার। তিশার নিথর দেহটা পড়ে আছে বেডের উপর, বেঁচে তো আছে তবুও যেন বেঁচে নেই। জিসান তিশার হাতটা ধরে পাশের একটা চেয়ারে বসে আছে। এখন শুধু অপেক্ষা ছাড়া কিছুই করার নেই জিসানের। তিশার ঘুম থেকে ওঠার অপেক্ষা, তিশার জাগার অপেক্ষা। এই অপেক্ষা আবার না দীর্ঘ হয়ে পড়ে জিসানের জন্য। তিশার হাতটা ধরে কয়েকটা চুমু দিল জিসান। চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল তিশার হাতে। কলিজাটা দুমড়ে মুচড়ে উঠছে জিসানের তিশাকে এই অবস্থায় দেখে আজ। জানিস তিশা, এমনই এক হাসপাতালে তোর সাথে আমার প্রথম দেখা হয়েছিল। সেদিন তোকে দেখে মনে হয়েছিল ছোট্ট একটা পুতুল আবার সামনে রেখে দিয়েছে। তবে এই পুতুল নড়তে পারতো, কথা বলতে পারতো, হাসতে পারতো। তাই তো এই পুতুলটিকে নিজের করে নিতে চেয়েছিলাম। ভালোবাসার মানে কি তখন তো বুঝতামও না, শুধু জানতাম এই পুতুল আমার, আর সারা জীবন আমার কাছেই রাখবো। জানিস, যে বয়সে ছেলেরা তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যেত, লং ড্রাইভে যেত, প্রিয়জনের কোলে মাথা রেখে ঘন্টার পর ঘন্টা গল্প করতে ব্যস্ত থাকতো, তখন আমি তোর বড় হবার অপেক্ষা করেছি। এমন না আমার মন চাইতো না এসব, আমারও মন চাইতো তোর সাথে একটু গল্প করতে, তোকে মনের সব অনুভূতিগুলো বলতে, তোকে একটু কাছে পেতে, একবার ছুঁয়ে দিতে। কিন্তু আমি পারতাম না, একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়া কিছুই করতে পারতাম না। বয়সের তুলনায় তখন তুই যে খুব ছোট ছিলি, তোকে দূর থেকে দেখেই আমার নিজের চোখের তৃষ্ণা মেটাতাম, তোর কাছে থাকতে ভয় পেতাম। আবেগের বশীভূত হয়ে আমি আবার এমন কিছু না করে ফেলি যার জন্য আমি তোকে হারিয়ে ফেলি। তাই তোকে ভালোবাসার বদলে শুধু শাসন করতাম। কখনো তোকে না পাওয়ার ফ্রাস্ট্রেশন, কখনো বা তোকে ইচ্ছে করে নিজের থেকে দূরে রাখার জন্য। আমার এই দীর্ঘ জীবনে তোকে পাওয়ার অপেক্ষাটাই দীর্ঘ ছিল তিশা। আর এই যে আমার জন্য কতটা যন্ত্রণাদায়ক ছিল তোকে বুঝাতে পারবো না। আচ্ছা, আর এটা যে আমার জন্য কতটা যন্ত্রণাদায়ক ছিল তোকে বুঝাতে পারবো না। আমি আবার সেই যন্ত্রণা পেতে চাই না জান, আমার মধ্যে আর ধৈর্য নেই। তাই বলছি, ফিরে আয় আমার কাছে জান, প্লিজ ফিরে আয়। ঝর্ণা ওর বাসায় ফোন করে জিসানের কথা আর তিশার অবস্থা সম্পর্কে কথা জানিয়ে দিয়েছে। খবর পেয়ে জিসানের দুই মামাও ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। হাসপাতালের করিডোরের এক সাইডে দাঁড়িয়ে ঝর্ণা নিজেও কাঁদছে। নিজেকে অনেকটা দোষী মনে হচ্ছে ওর। কতটা ভরসা করে ভাই তিশার দায়িত্ব দিয়েছিল আমায়, বারবার বলে গিয়েছিল তিশার সাথে সাথে থাকিস, কেন কথা শুনলাম না। আজ আমার একটা অবহেলার কারণে তিশার এমন অবস্থা হলো। তিশার কিছু হয়ে গেলে নিজেকে কখনো মাফ করতে পারবো না আমি, কখনো না। ধুকরে আবার কেঁদে উঠল ঝর্ণা। কেউ খেয়াল না করলেও নিলয় ব্যাপারটা খেয়াল করলো। অনেকক্ষণ ধরে ঝর্ণাকে দেখছে না, তাই আশেপাশে খুঁজতে গিয়ে পেয়েও গেল। দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে ঝর্ণা যে কাঁদছে। হাসপাতালের ক্যান্টিনে বসে আছে ঝর্ণা, আর ঠিক অপোজিট সাইডে নিলয়। নিলয় ঝর্ণার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিল। পানিটা খেয়ে নাও ঝর্ণা। দেখো, এখন এভাবে যদি আমরা সবাই ভেঙে পড়ি তাহলে জিসানকে আর তিশার পরিবারকে কে সামলাবে বলো? এটা একটা পরীক্ষার সময়, তাই আল্লাহ তাআলার উপর ভরসা করে ধৈর্য ধরা ছাড়া আমাদের কোনো পথ নেই আমাদের। একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। বলো। আপনি ভাবিকে ভালোবাসেন? নিলয় মোটেও আশা করেনি ঝর্ণা এখন এই সময় এমন কোনো প্রশ্ন করবে, তাই কিছুক্ষণ চুপ থেকে বলল, ভালোবাসি কিনা যায় না, তবে লাইফে প্রথম যে মেয়েটাকে দেখে আমি মনের ভেতর ফিলিংস অনুভব করেছি সেটা তিশা ছিল। তিশাকে আমি পার্সোনালভাবে চিনতাম না। প্রথম জিসনের মোবাইলে ও পিক দেখেছিলাম। বিশ্বাস করো, দেখি মনের ভেতর কেমন সুখ দৌড়া দিয়েছিল। তখনও এক মুহূর্তের জন্য ভাবিনি তিশা জিসনের
ওয়াইফ হতে পারে। তবে পিকটা দেখি বোঝা যাচ্ছিল মেয়েটার বয়স একদম কম। আমি জিসানের কাজিন বা সিস্টার ভেবেছিলাম। এরপর কিছুদিন পর ওর নতুন নতুন পিকগুলো জিসানের ফোনে দেখতে পেলাম। আমার কিছুটা সন্দেহ হলো। প্রতিদিন তিশার নতুন নতুন পিক জিসানের কাছে এসে পড়তো, কিন্তু কেন? তাই একদিন কৌতূহলে জিসানকে জিজ্ঞেস করে ফেললাম তিশার সম্পর্কে। জিসানের মুখে তিশার কথা আর ওর বিয়ের কথা শুনে সত্যি সেদিন আমি অবাক হয়েছিলাম। আর এটা যেন অবাক হয়েছিলাম তিশার জন্য জিসান সব কিছু করতে পারে। তবে সেদিন আমার অনুভূতির কথাগুলো জিসানকে বলে দিয়েছিলাম, সাথে সরিও বলেছিলাম, কারণ এটা সম্পূর্ণ না জেনে হয়েছিল। আমি সেদিন ভেবেছিলাম জিসান রাগ করে হয়তো আমাদের বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট করে দেবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে জিসান সেদিন কিছুই বলেনি, বরং আমাকে বিশ্বাস করেছে। আর নিজের অবর্তমানে তিশার সম্পূর্ণ দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছিল। আমার সাথে বেইমানি করার চেষ্টা তোমাকে অনেক ভারী পড়বে বলেছিলাম না মিস লাবণী? আমার সাথে বন্ধুত্বের অভিনয় করে আবার আমার পিঠেই ছুরি মারার চেষ্টা করছো। সেদিন ওই রেকর্ডিংয়ে রাজের সাথে তোমার সব কথা শুনে চিন্তা আমার একটুও ভুল হয়নি। তুমি তিশাকে মেরে আমাকে ফাঁসাতে চেয়েছিলে, তাই তো আমি জিশানকে মেসেজ করে তিশার লোকেশন বলে দিয়েছি। আমি জানি জিশান খুব স্মার্ট একটা ছেলে। তিশার সাথে কে এমন করছে খোঁজ নিতে বেশি সময় তার লাগবে না, কিন্তু এতদিনে জিশান ওর সব রাগ আমার উপর ওঠাতো, তাই নিজেকে সেভ করতে তোমার নামটা বলে দিতে হয়েছে। আরে যেই খেলাটা শুরু করেছে সেও তো সবার আগে আমার উপরে আক্রমণ করতো, এর কারণেই তো এত বছর পর এখানে আসা। তা না হলে খামাখা আমি জিশানের সাথে পাঙাড়িতে যাব কেন? জিশানকে সরানোর জন্য জিশানের শত্রুদের আবার ফিরিয়ে এনেছে এই কাহিনীতে। কিন্তু বেচারা আশিক এখন কি করছে? তিশার অবস্থা দেখে আবার পাগল টাগল না হয়ে গিয়েছে। অর্কের এসব চিন্তার মাঝেই হঠাৎ একজন লোক হন্তদন্ত হয়ে বাড়িতে প্রবেশ করে। স্যার স্যার বলে চিৎকার করতে লাগলো। বাড়িতে এমন শোরগোল অর্কের মোটেও পছন্দ না, তাই কিছুটা বিরক্ত হয়ে, কি হয়েছে? এমন চিৎকার কেন করছো? কেউ মরে গিয়েছে? মানে কি বলতে চাও? আর আমি কোথায় যাব? লোকটির কথা শুনে অর্ক টিভিটা অন করার পর পায়ের নিচের মাটি সরে গিয়েছে ওর। ব্রেকিং নিউজ! বিশিষ্ট ব্যবসায়ী জিসান আহমেদের ওয়াইফ তিশা আহমেদের উপর হামলা অপহরণে মিস লাবণী নামের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের জবানবন্দিতে উনি ওনার অপরাধ স্বীকার করেছেন, সাথে নিজের সহযোগীদের নামও প্রকাশ করেছেন। জানা গিয়েছে তাকে প্রতিটি পদে হেল্প করেছেন একে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির অক। শুধু তাই না, ওনারা মিলে মিস্টার জিসান আহমেদকে মার্ডারের প্ল্যানিংও করেছেন, কিন্তু ভাগ্যক্রমে মিস্টার জিসান আহমেদ বেঁচে যায়। এছাড়া লাবণী জানিয়েছেন অর্কের অনেক অবৈধ ব্যবসাও নাকি আছে, আর তার সততার প্রমাণ দিয়েছে তারই প্রিয় রাজ। সেও পুলিশের কাছে সব স্বীকার করেছে। অর্ক মাথায় হাত দিয়ে বসে পড়ে সোফায়। এটা কিভাবে সম্ভব? আর এই রাজ বেঁচে আছে কিভাবে? লাবণীকে পুলিশ ধরলো কখন? ও তো প্যারিসের ফ্লাইটে থাকার কথা এখন। সব প্ল্যান শেষ, আমার সব শেষ। এত বছর ধরে যা অর্জন করেছি সব শেষ। কে বলেছিল আমাকে এখানে আসতে? আমি একটা গাধা, আহাম্মক। না, এখন আর এখানে থাকা যাবে না। পুলিশ আসার আগেই আমাকে পালাতে হবে এখান থেকে। অন্ধকার একটা রুমে বসে আছে অর্ক, হাত পা বাঁধা। কিছুক্ষণ আগেই জ্ঞান ফিরল, আর চোখ খুলেই নিজেকে এখানে পেল। মাথায় চাপ দিয়ে মনে করার চেষ্টা করছে কি হয়েছিল ওর সাথে। তখন পালাবার জন্য বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু হঠাৎ কয়েকজন মুখোশধারী লোক এসে ওকে অজ্ঞান করে এখানেই নিয়ে আসে। আর কিছুই মনে নেই ওর। এখন কি রাত তাও জানে না। এমন সময় রুমের দরজাটা খুলে কেউ ভেতরে ঢুকলো। অর্ক মাথাটা তুলে সামনে তাকিয়ে ভয়ে আটকে উঠল সামনের ব্যক্তিটাকে দেখে। তুমি এখানে? ডাক্তার, তুমি আমাকে তুলে এনেছো কেন? অর্কের কলার ধরে, বলেছিলাম না তিশাকে কেউ যাতে টাচ না করে। তাহলে সাহস কি করে হলো ওকে মারার প্ল্যানিং করার? আমি তোদের এখানে এনেছি জিসানকে আমার আর তিশার মাছ থেকে সরানোর জন্য, আর তোরা আমার উপরই বাটপাড়ি শুরু করে দিয়েছিস। পুলিশের কাস্টাডিতে আছে বলে ওই লাবণীতে বেঁচে গিয়েছে। ডাক্তার, আমার কথাটা তো শোনো। অর্ককে আর কিছু বলতে না দিয়েই ঠিক মাথার বরাবর একটা গুলি করলো অচেনা লোকটি। সাথে সাথে অর্ক ওখানেই শেষ হয়ে গেল। 24 ঘন্টা পর তিশার জ্ঞান ফিরল। তিশা এখন আপাতত সুস্থ আছে, তবে নিউরো সার্জনরা জিসানকে কিছু বিষয় সাবধান করে দিল। জিসান একটু মুচকি হেসে ডাক্তারদেরকে বলল,
ডোন্ট ওয়ারি ডাক্তার, আমি সামলিয়ে নেব ওকে। যদি ও পাগলও হয়ে যেত তখন ওকে ছাড়তাম না, আর এখন তো ও সুস্থ। আমার ভালোবাসা দিয়ে আমি ওর পাগলামোগুলো ভুলিয়ে দেব। এক বিকট আওয়াজে বাড়ির সবাই হন্তদন্ত হয়ে জিসানের রুমের দিকে ছুটে এলো, কারণ শব্দটা ওই রুম থেকেই আসছে। তাই রুমের যতই কাছে আসছে আওয়াজ ততই যেন বাড়ছে। রাবেয়া ও তানজিলা তাই অনেকটা দৌড়েই রুমে প্রবেশ করলো, আর এসে যা দেখলো তাতে তারা মোটেও শক্ত নয়, কারণ গত 3 মাসে অনেকটাই অভ্যস্ত হয়ে গিয়েছে এসবে। তিশা বিছানার চাদর সহ বালিশগুলো একে একে সব ফ্লোরে ফেলে দিয়েছে, হাতের সামনে যা পাচ্ছে তাই ছুঁড়ে ফেলছে। পুরো ঘরটা কেমন লন্ড বন্ড করে ফেলেছে। তানজিলা ও রাবেয়া কেউ সামনে যাওয়ার সাহস পেল না, কারণ এর আগে যতবার তিশা ভাইলেন্ট হয়েছে তিশার সামনে যেই যেত তাকেই আঘাত করত। একমাত্র জিসানই পারে ওকে একদম শান্ত করতে। তাই রাবেয়া তানজিলাকে ইশারা করলো জিসানকে খবর দিতে। খবর পেয়ে জিসান বাসায় এসে পড়লো। হাতের কোটটা ড্রয়িং রুমের সোফায় কোনো রকম ছুলে ফেলে দিয়ে নিজের রুমের দিকে ছুটে গেল। দরজার সামনেই মা আর ভাবিকে দাঁড়িয়ে থাকতে দেখেই বুঝে গেল রুমে এখন টর্নেডো চলছে নিশ্চয়ই। জিসান মনে মনে ভাবছে আজ আবার কেন দিশা এত ভায়োলেন্ট হলো। টেবিলে রাখা একটা ফুলদানি হাতে নিয়ে ছুঁড়ে মারতে গেলে জিসানের ডাকে থেমে যায় তিশা। তাকিয়ে দেখে জিসান দাঁড়িয়ে আছে দরজার সামনে। জিসানকে দেখে রাগটা যেন আরো একটু বেড়ে গেল তিশার। জিসান দরজার সামনে দাঁড়িয়েই, জান কি হয়েছে? আজ আবার কে কি করলো বল আমায়। তিশা জিসানের দিকে তেড়ে আসতে নিলে জিসান তিশাকে হাতের ইশারায় থামিয়ে দেয়। স্টপ জান, ফ্লোরে অনেক কাঁচের টুকরো পড়ে আছে, তাই যেখানে আছিস সেখানেই থাক, আমি আসছি তোর কাছে। এই একদম আসবেন না আমার কাছে। তিশা জিসানকে থামিয়ে দিয়ে, আপনি একটা খারাপ মানুষ। আমি আমি আবার কি করলাম এখন? জিসান কিছুটা অসহায় মুখ করে, আপনি তো মেইন কালপিট। আপনি ঘরে বউ রেখে বাইরে পরকিয়া করে বেড়ান, আর আমাকে বলেন কাজে ব্যস্ত থাকি। আমাকে এখন আর ভালো লাগে না, তাই না? বলেই ফুলদানিটা জোরে আছাড় মারলো তিশা। আর একটু হলে জিসানের গায়ে পড়তো। তিশা ক্লান্ত হয়ে ফ্লোরে বসে পড়লো। আমাকে আগের মতো ভালোবাসেন না আপনি, কাছেও আসেন না। কিছু বললে বলেন আমি অসুস্থ। আপনার মতলব আমি এতদিন না বুঝলেও এখন সব বুঝতে পারছি। আপনি নতুন কাউকে খুঁজে পেয়েছেন, তাই না জিসান? এই সত্যি করে বলেন তো, আপনি কাকে পছন্দ করেন এখন? কাকে আমার সতীন বানানোর প্ল্যানিং করছেন? জিসান শকড তিশার কথা শুনে। এই কোন রেকর্ড শুরু হলো আমার বইয়ের আবার? এই রেকর্ড এখন কয়েক সপ্তাহ ধরে বাজবে কানে কাছে। এবার ওকে শান্ত করতে আল্লাহই জানে কি কি করতে হবে আমার। হঠাৎ তিশা ধুকরে কাঁদলো। আমাকে আপনি ছেড়ে দিবেন তাই না জিসান? বের করে দিবেন বাড়ি থেকে? আমি কোথাও যাব না বলে দিলাম, আর আমার রুমেও কাউকে ঢুকতে দেব না বলে দিলাম। খুন করে ফেলবো সবাইকে আমি। জানি সব কি বলছিস, আমি কেন তোকে বের করে দেব? তুই তো আমার লক্ষ্মী সোনা বউ। আর এই এত লক্ষ্মী সুন্দর বউকে রেখে আমি কি কেউ বাহিরে প্রেম করতে পারে? আমি শুধু তোকে ভালোবাসি জান। আমার আর তোর মাঝে কেউ আসতে পারবে না। আমি আসতেই দিব না কাউকে, প্রমিস জান। না, আপনি মিথ্যা বলছেন। না জান, আমি কেন মিথ্যা বলবো? পাশের বাসার আন্টি বলছে সব স্বামীরাই নাকি বউয়ের প্রেগনেন্সির সময় পরকিয়া করে বেড়ায় আর বউকে অ্যাভয়েড করে। তাহলে আপনিও নিশ্চয়ই আমার এ অবস্থায় এসব করে বেড়ান বাহিরে গিয়ে। তাই তো এখন আর আমাকে ভালো লাগে না আপনার। জিসান যা বোঝার বুঝে গিয়েছে। রাগে কটমট করে মায়ের দিকে তাকালো। রাবেয়া বেগম ছেলের রাগ উঠছে বুঝতে পেরেই ওখান থেকে পালালো। বেচারি রাবেয়া ভাবতেই পারেনি তিশা এভাবে রিয়াক্ট করবে ওসব কথায়। কিছুক্ষণ আগের কথা, তিশার রুমে একা একা ভালো লাগছিল না। বিধায় নিচে নেমে তারিনকে খুঁজতে লাগলো। আজকাল তিশা তারিনকে নিয়েই সময় কাটে, কারণ বাড়ির কোনো কাজ তিশাকে কেউ করতে দেয় না। তিশা কয়েকদিন জোর করে করতে গিয়েছিল, কিন্তু একদিন হঠাৎ অসচেতনতায় ছুরি দিয়ে সবজি কাটতে গিয়ে আঙুলের কিছু অংশ কেটে যায়। অনেক রক্ত বের হয়। জিসান সেদিন পুরো বাড়ি মাথায় উঠিয়ে ফেলে কে তিশাকে রান্নাঘরে যাওয়ার পারমিশন দিয়েছে। সেদিন তিশা সত্যি ভয় পেয়ে গিয়েছিল। সামান্য একটু কাটায় জিসান এমন রিয়েক্ট করবে তিশা ভাবতেও পারেনি। এরপর থেকে তিশার জন্য কারফিউ জারি করা হয়েছে, পাকের ঘরের ত্রিসীমানায় যাতে তিশাকে না দেখে জিসান।
মেন কথা হচ্ছে জিসান তিশা আর ওর বেবিকে নিয়ে আরো অনেক রিস্ক নিতে চায় না। তিশা ড্রয়িং রুমে এসে দেখে পাশের বাড়ির আন্টি আর তার সাথে অল্প বয়সের একটা মেয়ে বসে রাবেয়া বেগম ও তানজিলার সাথে কথা বলছিল। সম্ভবত তারা সম্পর্কে মা মেয়ে হবে। তিশাও গিয়ে তাদের সাথে জয়েন হলো। রাবেয়া পরিচয় করিয়ে দেয় সবার সাথে তিশাকে। তাদের গল্প ভালোই চলছিল, তিশারও খুব ভালো লাগছিল এতদিন পর একটু গল্প করতে পেরে। আর তখনই মালিহা নামের মেয়েটি প্রশ্ন করলো, ভাবি কয় মাস আপনার? তিশা একটু লজ্জা মুখে বলল, 4.5 মাস চলছে। ও ভালোই, নিজের দিকে একটু খেয়াল রাখেন, বাচ্চা হবার সুখে আবার মুটিয়ে যায়েন না, তা না হলে আবার স্বামীকে হারাতে হবে। সব দিক দিয়েই মেনটেন করে চলেন। মানে? তিশা একটু কৌতূহলী হলে মালিহার মা মরিয়ম বেগম কথাটা কাটানোর জন্য রাবেয়া বেগমকে উদ্দেশ্য করে বললেন, আর বইলেন না আপা, আমার এক ভাগ্নির কয়েক মাস আগে তালাক হয়ে গিয়েছে, তাই হয়তো মালিহা এমন বলেছে। আপনার ছেলের বউকে কিছু মনে করবেন না আপনি আবার। আরে না, কিছু মনে করিনি, কিন্তু কেন তালাক হলো? মানে কোনো সমস্যা হয়েছিল? সমস্যা বলতে ভাগ্নি আমার প্রেগনেন্ট ছিল, আর তখন থেকেই নাকি ওর জামাইয়ের কারোর সাথে পরকীয়া চলছিল। জানেন তো আজকালকার ছেলেরা বিয়ের পর বেশিরভাগই প্রেমে পড়ে বউয়ের অন্তঃসত্ত্বার সময়। আমার ভাগ্নির বেলায়ও এমন হয়েছে, পরনারী চক্করে পড়ে গিয়েছে জামাই। পরে এই প্রেম অনেক গভীর হয়ে গিয়েছে। তার উপর ভাগ্নি আমার বাচ্চা হবার পর কেমন জানি একটু অগোছালো হয়ে পড়েছে, নিজের একটু যত্নও নিত না। তাতে করে ওর হাজব্যান্ডের মন পুরোপুরি উঠে গিয়েছে ওর উপর থেকে। একদিন তো বলেই দিল মুখ ফুটে তালাকের কথা। অনেক বুঝিয়েছি জানেন, কিন্তু অবশেষে তালাকটা আটকাতে পারলো না কেউ। বাচ্চাটার কথাও চিন্তা করলো না একবার। আন্টি, কিছু মনে করবেন না, এসব ছেলেরা আগে থেকেই ক্যারেক্টারলেস হয়, এদের চরিত্রে দোষ থাকে বলে এরা এমন করে। তা না হলে বউয়ের প্রেগনেন্সির সময় বউয়ের সেবা না করে যে ছেলে বাহিরে গিয়ে সুখ খুঁজে, তাদের অন্তত আমি পুরুষ বলবো না। এতই যদি ধৈর্য না থাকে তাহলে বউকে প্রেগনেন্ট কেন করছে? নাকি বাচ্চাটা আসমান থেকে টুপ করে পড়ছে? আর এইসব পুরুষ থেকেও জঘন্য হচ্ছে ওইসব নারীরা যারা বিবাহিত জেনেও এসব পুরুষের সাথে সম্পর্কে জড়ায়। অন্যের ঘর ভেঙে সেই জায়গায় যদি তাজমহলও বানানো হয় থাকার জন্য, তাহলেও কোনো দিন সুখ আসবে না সেই ঘরে। আরেকটা কথা, আমাদের জিসান মোটেও এমন না, ও তিশাকে খুব ভালোবাসে। তিশাকে ছাড়া কোনো মেয়ের কথা কল্পনাও করে না, তাই তিশাকে অন্তত এসব নিয়ে চিন্তিত হতে হবে না। তিশার দিকে তাকিয়ে, বুঝলে তিশা? যাই বলেন ভাবি, পুরুষের মন পাল্টাতে সময় লাগে না, তাই আর কি একটু সাবধান করলাম ভাবিকে। বাকি তার হাজব্যান্ড কেমন সেই ভালো জানে। আশা করি ভাবির সব ঠিক থাকুক, আমরা তাই দোয়া করি। অবস্থিসা তানজিলার কথাগুলো কিছু শুনেছে কিনা কে জানে, কিন্তু তখন থেকে তার মনে একটা কথাই বাজছে, বউয়ের প্রেগনেন্সির সময় স্বামী অন্য নারীর প্রেমে পড়ে যায়। আর এসব চিন্তা করেই তিশা ভাইলেন্ট হয়ে যায়। নিশ্চয়ই জিসানের আজকাল ওর থেকে দূরে থাকার কারণ একটাই হবে। হঠাৎ জিসান তিশাকে কোলে তুলে নেয়। তিশা খেয়ালই করেনি কখন জিসান ওর এত কাছে এসে পড়েছে। জিসান তিশাকে কোলে করে বারান্দায় চলে গেল, আর যাওয়ার আগে কাজের লোকদের রুমটা পরিষ্কার করে ফেলতে বলল দ্রুত। ব্যালকনির কাউচে জিসানের বুকের ওপর মাথা রেখে শুয়ে আছে তিশা। জিসানও পরম যত্নে তিশাকে জড়িয়ে ধরে রেখেছে। আপনি আমাকে ছেড়ে চলে যাবেন না তো জিসান? জিসান হেসে দেয় তিশার কথায়। কোথায় যাব আমি বল? আবার শেষ ঠিকানা তো তুই, তাই যেখানে যাই না বেলা শেষে আমি তোর কাছেই ফিরে আসব। আমার নিঃশ্বাসে বিশ্বাসে মিশে আছিস তুই, তোকে ছাড়া বাঁচবো কি করে পাগলি আমি? আর এখন তো তুই একাও না, দুজন একসাথে তোরা, আর তোদের দুজনের মধ্যে আমার প্রাণ পাখিটা বিরাজ করছে। ছেড়ে গেলে মরে যাব। সত্যি আমাকে এখনো ভালোবাসেন? কেন বিশ্বাস হয় না? তিশা মাথা নেড়ে না বলে। জিসান ভ্রুটা কুঞ্চিত কুচিয়ে বলল, সন্দেহ করিস আমার ভালোবাসায়? তিশা নিশ্চুপ। জিসান একটা দীর্ঘশ্বাস ছেড়ে তিশাকে নিজের সাথে আরো গভীরভাবে জড়িয়ে ধরে বলে, কি করলে ম্যাডামের সন্দেহ কমবে শুনি? আদর করলে। জিসান তিশার কপালে একটা চুমু দিয়ে বলল, এই তো আমার জানকে আদর করে দিলাম। তিশার আগে একটা লুক নিয়ে জিসানের দিকে তাকিয়ে,
আমি কি ছোট বাচ্চা যে আমাকে এখানে আদর করলেন? জিসান এবার পুরো হেসে দিল। তুই তো বাচ্চা না, আমার বাচ্চার মা। থাক, লাগবে না আমার আপনার আদর। আর আমি থাকবো না আপনার কাছে, কালই চলে যাব বাবার বাসায়, তখন দেখবনি আমাকে ছাড়া কিভাবে থাকেন। জিসান তিশাকে নিজের সাথে চেপে ধরে বলল, এই বাড়ি কেন, এই রুম থেকে বের হতেও তোর আমার পারমিশন লাগবে। আচ্ছা, এই বাড়ি কেন, এই রুম থেকে বের হতেও তোর আমার পারমিশন লাগবে। তাই এসব বলে লাভ নেই জান, এসব হুমকি অন্য কারোর জন্য রাখিস, কাজে লাগবে তোর। দেখছেন, আমি ঠিক বলেছিলাম। আপনি আমাকে আগের মতো ভালোবাসেন না। বাসলে এসব বলতেন না, বরং আমাকে আদর করতেন। জিসান বুঝে গিয়েছে ওর বউয়ের সন্দেহ দূর না করা পর্যন্ত ওকে নিস্তার দেবে না। তাই আপাতত তিশাকে শান্ত করতে, ওকে, আদর লাগবে তো ঠিক আছে, রাতে দেবো অনেক আদর। এখন চুপচাপ লক্ষ্মী বাচ্চার মতো ঘুমা, তা না হলে এই সপ্তাহেও তোর কপালে আমার আদর জুটবে বলে মনে হয় না। সত্যি রাতে দিবেন? 3 সত্যি। তিশা এবার শুয়ে পড়লো জিসানের বুকে, আর জিসান তিশার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর তিশা, শুনেন না, বল। একটা গান শোনাবেন প্লিজ? তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ। গান শুনতে শুনতে তিশা ঘুমিয়ে পড়েছে। তাই জিসান তিশাকে আবার কোলে করে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিল। জিসান কিছুক্ষণ এক পলকে তিশার দিকে তাকিয়ে রইল। একটু টেনশন মাথায় ভর করলো জিসানের। আজকাল তিশা অল্পতেই ভায়োলেন্ট হয়ে যায়, কখন কোন বিষয়ে ওর রাগ উঠে বোঝাই যায় না। জিসান ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে এসে তিশার ডাক্তারের কাছে ফোন দিল। ডাক্তারকে তিশার নতুন সমস্যাগুলোর কথা জানালো। সব শুনে ডাক্তার আশ্বাস দিল এটা কোনো ব্যাপার না, এসব মুড সুইং এর কারণে হচ্ছে। আর প্রেগন্যান্সিতে মুড সুইং একটা কমন জিনিস। মুড সুইং এর কারণে আগের থেকে একটু বেশি রিয়েক্ট করছে তিশা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মেডিসিনগুলো নিয়মিত দিতে বলল ডাক্তার। আর জিসানকে এটাও বলে দিল তিশা শারীরিকভাবে স্টেবল, তাই ওদের স্বামী স্ত্রী সম্পর্কেও কোনো সমস্যা হবে না, তবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। জিসান ডাক্তারের সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিল। ব্যালকনিতে দাঁড়িয়ে তিশার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে জিসান কিছু একটা ভাবছে, কিছুটা টেনশনে আছে আজ। তবে এই টেনশনের কারণ তিশা না। তিশা যতই পাগলামি করুক আর যাই করুক, জিসানের তাতে কোনো সমস্যা নেই। তিশা শুধু ওর সাথে থাকলেই চলবে। ওর সব পাগলামিগুলো সহ্য করে নিব, কিন্তু ওর না থাকাটা মানতে পারবো না। দরকার হলে সারা জীবন আগলে রাখবো, তবুও কোথাও যেতে দিব না। জিসানের টেনশনের কারণ জিসান অফিসে কিছু ক্লায়েন্টদের সাথে মিটিং করছিল, আর তখনই সোম কেবিনে প্রবেশ করে। জিসানকে মিটিং এর ব্যস্ত দেখে চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করে শেষ হবার জন্য। মিটিং শেষ হলে ক্লায়েন্টদের বিদায় দিয়ে জিসান নিজেই সোমকে জিজ্ঞেস করলো, কি সমস্যা আবার? এরপর সোম যা বলল তা শুনতে জিসান মোটেও প্রস্তুত ছিল না। লাবণী আত্মহত্যা করেছে জেলে, কিন্তু কেন? যতটুকু আমি জানি ওই ধরনের স্টেপ নেওয়ার মতো মেয়ে না। এছাড়া লাবণীর পিতা আকাশ পাতাল এক করে দিচ্ছিল লাবণীকে ছোটানোর জন্য। কয়েকবার জিসানের কাছেও এসেছিল লাবণী মাফ করে দিতে, কিন্তু জিসান কিছুতেই লাবণীকে মাফ করতে রাজি হয়নি। এছাড়া জিসান যদি মাফ করে কেস উঠিয়ে নিত তাহলেও কোনো লাভ হতো না, কারণ অর্কের মৃত্যুর দায়ীও লাবণীর ওপর পড়েছে। কিন্তু জিসানের সিক্স সেন্স বলছে এই খুন লাবণী করেনি, তাহলে প্রশ্ন উঠে কে করেছে? আর যদি কেউ থেকেই থাকে তাহলে লাবণী তার নাম নিল না কেন পুলিশের সামনে? লাবণীর মৃত্যু কি আসলেই আত্মহত্যা নাকি হত্যা? বৃত্তকারের মতো আবার একই জায়গায় ফিরে আসতে হলো জিসানকে। জিসানের সিক্স সেন্স বলছে সবচেয়ে বড় শত্রু হয়তো এখনো হাতের ধরাছোঁয়ার বাইরে আছে। কিন্তু আবার সব থেকে বড় প্রশ্ন থেকে যায়, কে সে আর কি বা চায় আমাদের কাছে?
নিজেকে সম্পূর্ণ আড়াল করে রেখেছে। সন্দেহজনক কোনো কাজ সে করে না। এত গোপনীয়তা কিভাবে মেনটেন করছে? আর আজ এত দিন হলো তবুও সে একবার সামনে এসে আঘাত করছে না। তার মানে এবার খুব বড় প্ল্যানিং করে মাঠে নামবে সে। এখন অপেক্ষার পালা। সেটা কি? শত্রুর সামনে থাকলে তার সাথে লড়াই করা যায়, কিন্তু শত্রু অদৃশ্যমান থাকলে তাকে কিভাবে প্রতিহত করবে তা জিসানের জানা নেই। তার উদ্দেশ্য জানলেও কিছু একটা ব্যবস্থা করা যেত। তার ওপর অর্কও বেঁচে নেই। বেঁচে থাকলে সব ধোঁয়াশা পরিষ্কার হয়ে যেত। অর্কের মৃত্যুও কিছুটা রহস্যময়। ওর লাশ পাওয়া গিয়েছে লাবণীর বাড়িতে। এমনকি ওকে যে পিস্তল দিয়ে গুলি করা হয়েছে তাও লাবণীর লাইসেন্স করা পিস্তল। কিন্তু রিমান্ড রুমে লাবণী সব কবুল করলেও অর্কের মার্ডারটাও অস্বীকার করেছে বারবার। কিন্তু সব প্রমাণ আর যুক্তি লাবণীর দিকে ইশারা করছিল। অর্ক জিসানকে লাবণীর প্ল্যানিং, তিশার কিডন্যাপ এর কথা জানিয়ে দিয়েছে বলে রাগের মাথায় লাবণী অর্ককে মার্ডার করে দেশ ছেড়ে পালাতে নিলে পুলিশ তাকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করে। জিসান চেয়ারে বসে টেবিলের ওপর ভর দিয়ে নিজের মাথার দুপাশ হালকা চেপে ধরল। ওর টেনশন হচ্ছে তিশাকে নিয়ে। তিশার মানসিক অবস্থা তেমন ভালো না, আর এখন কোনো অঘটন ঘটলে তিশা মানসিক চাপে এমনিতেই শেষ হয়ে যাবে। ওকে ছুরি বা অন্য কিছু দিয়ে মারতে হবে না। তাই জিসান চায় তিশাকে সব ধরনের ঝামেলা থেকে দূরে রাখতে। এখন হঠাৎ সৌম্যের ডাকে জিসান সম্মিত ফিরে পায়। জিসান ফোনে বড় ভাবির নামটা দেখে সাথে সাথে পিক করলো। তিশা আবার পাগলামো করছে শুনে জিসান তখনই বাসার দিকে রওনা দিল। 3 মাস আগে তিশাকে সেদিন লাবণী কিডন্যাপ করে শহর থেকে একটু দূরে পুরনো একটা ফ্যাক্টরির গোডাউনে নিয়ে গিয়েছিল বেহুশ করে। তিশা কিডন্যাপ হয়েছে জিসান বুঝতে পেরে যখন খুঁজতে লাগলো চারিদিকে, তখনই জিসানের ফোনে একটা মেসেজ আসে। মেসেজটি ওপেন করতে দেখে অর্ক পাঠিয়েছে তিশা যেখানে আছে সেখানকার ঠিকানা আর কে করেছে তার নামটি সহ। অর্কেন এমন মেসেজ পেয়ে জিসানের খটকা লাগলেও তিশার কথা ভেবে ওই ঠিকানায় চলে গেল সাথে সাথে। জিসানকে এভাবে যেতে দেখে রায়হান ও নিলয় পিছন পিছন ছুটলো গাড়ি নিয়ে, আর ওরা যাওয়ার সময় পুলিশকেও ফোন করে দিল। জিসান যখন আসে তখন ফ্যাক্টরির গোডাউনে তিশার নিথর দেহটা পড়েছিল। রক্ত দিয়ে পুরো ফ্লোরটা ভরে গিয়েছিল। জিসান তিশাকে দেখেই ছুটে গেল। রক্ত গড়িয়ে পড়া তিশার নিথর শরীরটাকে জিসান বুকের মাঝে জড়িয়ে চেপে ধরল। কিছু মুহূর্তের জন্য নিজের হিতাহিত জ্ঞান যেন হারিয়ে ফেলেছিল জিসান তিশাকে এমন অবস্থায় দেখে। রায়হান আর নিলয় মিলে জিসানকে টেনে গাড়িতে উঠালো হাসপাতালে যাওয়ার জন্য। জিসানের কোলে তখন তিশা ছিল। জিসান 2 হাত দিয়ে তিশাকে বুকের সাথে চেপে ধরে বসে আছে চুপচাপ। মুখ দিয়ে একটা কথাও জিসান তখন বলেনি। এরপর তিশাকে প্রায় 4 সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছিল, কারণ তিশাকে 24 ঘন্টা ডাক্তারের আন্ডারে রেখেছে জিসান। তিশার মাথার আঘাতটা সারতে টাইম লাগবে, ডাক্তার আগেই বলে দিয়েছিল। তাই জিসানও আর কোনো রিস্ক নেয়নি। তিশা যখন মোটামুটি সুস্থ অনুভব করলো, মাথার যন্ত্রণাটাও কম হতে লাগলো, তখনই জিসান তিশাকে বাড়িতে আনলো। এই 1 মাস জিসানও তিশার সাথে হাসপাতালে ছিল। কখনো একা ছাড়েনি, কিন্তু সেদিন অফিসে যাওয়াটা খুব বেশি জরুরি ছিল। সেদিনও তিশাকে একা ছাড়েনি। তিশার কাছে নিশি, ঝর্ণা আর রায়হানকে রেখে গিয়েছিল। জিসানের এমন পাগলামো দেখে হাসপাতালে কেউ কেউ হাসাহাসি করেছে, আবার কেউ বা মুগ্ধ হয়েছে। সত্যি কথা বলতে আমাদের সমাজে স্ত্রী স্বামীর সেবা করলে যতটা খুশি হয় তার থেকেও বেশি নারাজ হয় এটা জেনে স্বামী স্ত্রীর সেবা করছে। স্ত্রী সেবায় নিয়োজিত ছেলেদের এক ধরনের বিশেষ নাম দেওয়া হয় এই সমাজে। তাই তো বেশিরভাগ ছেলেরাই মন থেকে চাইলেও স্ত্রীর কাজে সাহায্য করতে পারে না, স্ত্রীর অসুস্থতায় তাকে সেবা করতে পারে না। মনে রাখবেন, সব ছেলেরা জিসান হয় না, আর সব মেয়েদের কপাল তিশার মতো হয় না। পার্কের একপাশে বাগানের মতো একটা জায়গায় কিছুটা দূরত্ব রেখে বসে আছে নিলয় আর ঝর্ণা। অনেকক্ষণ হলো, কারো মুখে কোনো কথা নেই, শুধু বাগানের চারপাশ থেকে ভেসে আসা নাম না জানা হাজার ফুলের সুবাস নাকে সুরসুরি দিয়ে যাচ্ছে। না চাওয়া সত্ত্বেও ঝর্ণা একটু পর নিলয়ের দিকে তাকাচ্ছে। নিলয় গম্ভীর মুখখানি বলে দিচ্ছে কতটুকু বিরক্তি হয়েছে এখানে এসেছে। এসব দেখে ঝর্ণার চোখ দুটো ছলছল হলো। মন থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসলো। আমার মতো একজন গ্রামের মেয়েকে নিলয়ের মতো ছেড়ে কেনই বা পছন্দ করবে, ভালোবাসবে? ভালোবাসার মতো কি আদৌ এমন কিছু আছে আমার? আমি হয়তো ভুল করেছি, বামন হয়ে চাঁদকে পাওয়ার স্বপ্ন দেখেছি।
ঝর্ণা কিছু বলছে না দেখে নিলয় বলল, কেন দেখেছো আমায়? কিছু বলার থাকলে একটু তাড়াতাড়ি বলো, আমার আবার মিটিং আছে। আপনি নাকি চলে যাচ্ছেন? কবে? শীঘ্রই। হাতে কিছু কাজ আছে, সেগুলো শেষ হলেই। আবার কবে আসবেন? আসার মতো যদি তেমন কিছু ঘটে তাহলে, নয়তো কোনোদিনও না। নিলয়ের কথা শুনে ঝর্ণার ভীষণ কান্না পেল, তবুও নিজেকে সামলিয়ে নিল। আপনি আমার উপর রেগে, তাই না? নিলয় নিশ্চুপ। জানি আমি। যেদিন থেকে আপনি জেনেছেন আমি আপনাকে ভালোবাসি, সেদিন থেকেই আপনি আমাকে অ্যাভয়েড করে চলেছেন। তেমন কিছুই না, আর তুমি খুব ভালো করে জানো সব। আমার মনে তোমার জন্য কোনো অনুভূতি নেই। জানি, কিন্তু আপনি হয়তো জানেন না। আমার কাছে ভালোবাসা মানে এ নয় হাতে হাত রেখে একসাথে চলা। ভালোবাসা মানে আপনি যেখানে থাকেন, যার সাথেই থাকেন, সুখে থাকেন, এ কামনা করা। ভালোবাসা মানে এ নয় চোখে চোখ রেখে নিজের অনুভূতিগুলো জানিয়ে দেওয়া। ভালোবাসা মানে তো পাই বা না পাই আপনাকে, তবুও আমার দোয়ায় আপনার জন্য সুখ চাওয়া। ভালোবাসা মানে এ নয় আমাকে আপনার ভালোবাসতেই হবে। ভালোবাসা মানে আমি আমার মতো করে না হয় ভালোবেসে যাব আপনাকে। আপনার হাতটা ধরার স্বপ্ন হয়তো দেখেছি, কিন্তু আমি এটাও জানি এটা অনেকটা দুঃসাধ্য ব্যাপার। আমি আশা করিনি আপনাকে ভালোবাসার বদলে আপনিও আমাকে ভালোবাসবেন। আমি তো কেবল আমার মনের কথা শুনেছি, তাই আপনাকে মনের কথা বলে দিয়েছি। আমি জানি এসব কথা মূল্যহীন আপনার কাছে, হয়তো কিছুটা বিরক্তিকর, কিন্তু কি করব বলেন? এটাই হয়তো আমাদের শেষ দেখা। শেষ দেখা কথাটা শুনে নিলয় একটু চমকে গেল, আর সাথে সাথে ঝর্ণার দিকে তাকালো। কেন জানি চোখ দুটো আটকে গেল আজ। অপলক ভাবে একবার তাকিয়ে ঝর্ণাকে পুরো স্ক্যানিং করে ফেললো নিলয়। সাদা রঙের সালোয়ার কামিজ পরা, চেহারায় নেই কোনো অকৃত্রিম মেকআপের ছোঁয়া, তবুও কেন এই মেয়েটিকে আজ এত সুন্দর লাগছে নিলয় বুঝতে পারছে না। নাকি অনেকদিন পর ঝর্ণাকে দেখছে বলে এমন মনে হচ্ছে। এত মায়া কেন এই চেহারায়? আমার জায়গায় অন্য কেউ হলে নির্ঘাত আজ মেয়েটার প্রেমে পড়ে যেত। 1 মিনিট, আমার জায়গায় অন্য কেউ কেন থাকবে? এসব কি ভাবছি আমি? উফ, নিলয়, আপনি ঠিক আছেন? নিলয় এবার ঝর্ণার দিকে না তাকিয়েই বলল, আই এম অলরাইট। বাট তুমি কি বলছিলে শেষ দেখা মানে? হঠাৎ ঝর্ণা তার ব্যাগটা কাঁধে নিয়ে দাঁড়িয়ে বলল, শেষ দেখা। আপনি তো কিছুদিন পর চলে যাবেন, কিন্তু আমি পরশুই চলে যাচ্ছি ঢাকা ছেড়ে। কোথায়? নিলয় অবাক হয়ে, কোথায় আবার? আমার বাসায়, বাবা মার কাছে। তাই হয়তো আপনার যাওয়ার সময় আর দেখা হবে না, তাই ভাবলাম একটু শেষবার আপনাকে দেখে যাই। আমি জানি এবার গেলে আপনি আর দেশে ফিরবেন না। আচ্ছা, এখন আমি আসি, ভালো থাকবেন। ঝর্ণা চলে যাচ্ছিল, হঠাৎ নিলয়ের ডাকে পেছন ফিরে তাকায়। কিছু বলবেন? আমি তোমাকে বাসায় দিয়েছি, চলো। ঝর্ণা একটু মলিন হাসি দিয়ে, তার দরকার নেই, আমি ম্যানেজ করে নেব। এমনিতেই বাকি পথটা তো একাই পার করতে হবে। এসব বলেই ঝর্ণা চলে গেল। নিলয় ঝর্ণার যাওয়ার দিকে তাকিয়ে আছে, মনটা কেন জানি হঠাৎ বিষণ্ণতায় ভরে গেল। বুকের ভেতরটা একটা ভারী কিছু আটকে গেল, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে আজ নিলয়ের। কিন্তু কেন? রায়হান ডাক্তার কোবরার চেম্বার থেকে বাহিরে এসে রাস্তা পাশ দিয়ে হাঁটছে। মনটা কিছুটা উদাসীনী। হাতে রাখা নীল রঙের ফাইলটা দেখে একটা দীর্ঘশ্বাস বের হলো। আসলে মানুষের সব চাওয়া কখনো পূরণ হয় না, এটাই স্বাভাবিক। যদি পূর্ণ হয়ে যেত তাহলে হয়তো মানুষ কখনো আল্লাহর কাছে কিছু ভিক্ষে চাইতো না, আল্লাহকেও ভুলে যেত। আল্লাহ প্রত্যেক মানুষকে জীবনে একবার হলেও পরীক্ষা নেয়। এবার হয়তো আমাদের পালা। আল্লাহ হয়তো চায় না আমরা এখন বাবা মা হই, আমাদের ধৈর্যের পরীক্ষার পালা এখন। কিছুক্ষণ আগে রায়হান ডাক্তার কোবরা চেম্বারে বসে আছে। ডাক্তার নিশির রিপোর্টগুলো ভালো করে চেক করছে। ডাক্তার কোবরা একজন গাইনি বিশেষজ্ঞ। কিছুদিন আগে নিশির প্যারা সহ্য করতে না পেরে একজন বন্ধুর কাছ থেকে ঠিকানা নিয়ে এখানে এসেছিল রায়হান নিশিকে নিয়ে। তিশার প্রেগনেন্ট হওয়ার খবর শোনার পর থেকেই নিশিও বাচ্চা নেবার প্ল্যানিং করছে। রায়হান নিশিকে সময় দিতে চেয়েছিল, কম পক্ষে ওর পড়ালেখা শেষ হোক তারপর। কিন্তু নিশির একটাই কথা, ও মা হবে। গত কয়েক মাস ধরে ট্রাই করছে ওরা, কিন্তু প্রত্যেকবার রেজাল্ট 0 আসছে। আর এতে নিশি ভেঙে পড়ছে মানসিকভাবে।
ও মনের মধ্যে ধারণ করে বসেছে ওর হয়তো কোনো বড় ধরনের সমস্যা আছে, তাই হয়তো মা হতে পারছে না, হয়তো ওর মা হওয়ার ক্ষমতা নেই। তাই নিশিকে রায়হান গাইনি বিশেষজ্ঞ ডাক্তার কোবরার কাছে নিয়ে আসলো। ডাক্তার সব শুনে কিছু টেস্ট দিয়েছিল ওদের, আর আজ রায়হান সেই টেস্টের রিপোর্টগুলো নিয়ে এসেছে ডাক্তারকে দেখাতে।